একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরাখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সামাজিক নিয়ন্ত্রণের বাহন। সমাজ জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মানুষের পারস্পরিক সম্পর্কের মাঝে শৃঙ্খলা থাকা প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি সমাজেই প্রচলিত থাকে। আর এই সামাজিক নিয়ন্ত্রণ মূলত দুটি মাধ্যমে তথা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে হতে পারে। তাহলে সমাজ জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মানুষের পারস্পরিক সম্পর্কের মাঝে শৃঙ্খলা থাকা প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি সমাজেই প্রচলিত থাকে। আর এই সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা মূলত দুইটি, কি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। সামাজিক ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, মূল্যবোধ, লোকাচার ইত্যাদি আনুষ্ঠানিক বিষয়গুলো সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে বিবেচিত হতে পারে। আদিম ঐতিহ্যবাহী সমাজে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ ধরনের মাধ্যম সর্বাধিক গুরুত্বপূর্ণ। অপরপক্ষে বিধিবদ্ধ আইন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি হচ্ছে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে স্বীকৃত। সাধারণত অগ্রসরমান আধুনিক সমাজের সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সামাজিক ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, মূল্যবোধ, লোকাচার ইত্যাদি এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক বিষয়গুলো সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে বিবেচিত। আর আদিম ঐতিহ্যবাহী সমাজে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই মাধ্যমের গুরুত্ব সর্বাধিক। অপরপক্ষে বিধিবদ্ধ আইন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে স্বীকৃত। সাধারণত এই অগ্রসরমান আধুনিক সমাজে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটির বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করব। এই সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হলো সামাজিক নিয়ন্ত্রণের বাহন। এই সামাজিক নিয়ন্ত্রণ বাহনগুলো কি? এগুলো হলো পরিবার, শিক্ষা, ধর্ম, বিবাহ, লোকাচার ও লোকরীতি, লোকাচার ও লোকরীতি, আচার অনুষ্ঠান, শিল্পকলা ও সাহিত্য,
কলা ও সাহিত্য। তারপরে হচ্ছে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব, প্রচার ও বিজ্ঞাপন, প্রচার ও বিজ্ঞাপন। এরপরে হলো জনমত, স্লোগান, স্লোগান, পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনী। তারপরে হচ্ছে রাষ্ট্র আইন, রাষ্ট্র আইন। তাহলে এগুলো কি কি? এই সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো কি কি? পরিবার, শিক্ষা, ধর্ম, বিবাহ, লোকাচার ও লোকরীতি, আচার অনুষ্ঠান, শিল্পকলা ও সাহিত্য, ব্যক্তিত্ব, প্রচার ও বিজ্ঞাপন, জনমত, স্লোগান, পৌরাণিক কাহিনী, আর হচ্ছে রাষ্ট্র আইন। তো আমরা প্রথমে আসবো হচ্ছে পরিবার। এই পরিবার হচ্ছে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম বা বাহনসমূহ ভিতর এই পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি প্রভৃতি শিশুর মনে স্থায়ী ছাপ ফেলে। আর শিশু বড় হবার সাথে সাথে পারিবারিক আবহে বেড়ে ওঠার অভিজ্ঞতা তার সামাজিক জীবনকে প্রভাবিত করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের যেখানে পারিবারিক বন্ধন এখনও অনেকখানি দৃঢ়, সেখানে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে পরিবারের পক্ষেই সর্বাধিক ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। তাহলে এই পরিবারটা কি? পরিবার হচ্ছে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি শিশুর মনে স্থায়ী ছাপ ফেলে এবং বড় হওয়ার সাথে সাথে পারিবারিক আবহে বেড়ে ওঠার এই অভিজ্ঞতা শিশুর সামাজিক জীবনকে প্রভাবিত করে। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে পারিবারিক বন্ধন এখনও অনেকখানি দৃঢ়, সেখানে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে পরিবারের পক্ষেই সর্বাধিক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। এরপরে আসব শিক্ষা। সামাজিক নিয়ন্ত্রণের আর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শিক্ষা। সমাজবিজ্ঞানী রস শিক্ষাকে সামাজিক নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠানসমূহের অন্যতম বলে দাবি করেন। শিক্ষা মানুষকে ন্যায় অন্যায়, ভালো মন্দের ভেদাভেদ শেখায় এবং তার পরিবার ও সামাজিক আদর্শ, মূল্যবোধ, তারপরে হচ্ছে মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তোলে। ফলশ্রুতিতে সামাজিক আচার আচরণ, রীতিনীতি সমাজকাঙ্ক্ষিত পন্থায় গড়ে ওঠে। তাহলে শিক্ষা কি? সামাজিক নিয়ন্ত্রণের আর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শিক্ষা। সমাজবিজ্ঞানী রস শিক্ষাকে
কি বলেছেন, সামাজিক নিয়ন্ত্রণের মূলক প্রতিষ্ঠানের অন্যতম বলে দাবি করেন। আর এই শিক্ষা কি করে? শিক্ষা মানুষকে ন্যায় অন্যায় ভালো মন্দর ভেদাভেদ শেখায় এবং পারিবারিক ও সামাজিক আদর্শ মূল্যবোধ সম্পর্কে সচেতন করে। ফলশ্রুতিতে কি হয়? সামাজিক আচার আচরণ রীতিনীতি সমাজ কাঙ্ক্ষিত পন্থায় গড়ে ওঠে। এরপরে ধর্ম। ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিটি ধর্মেরই সার্বজনীন আবেদন থাকে, যা মানুষকে ন্যায়ের পথে এগিয়ে যেতে এবং অন্যায় থেকে দূরে সরে রাখতে উৎসাহ যোগায়। পৃথিবীর প্রচলিত প্রায় সব ধর্মেই ইহজগতে সৎকর্মের মাধ্যমে পরজগতের অনন্ত সুখের ধারণা দেওয়া হয়। সাথে সাথে শাস্তির বিধানও করা হয়। ফলে পরজগতে সুখের প্রত্যাশা ও শাস্তির ভয়ে মানুষকেও অনেক ক্ষেত্রে এই সামাজিক নিয়ন্ত্রণে আচার আচরণ করতে অনুপ্রাণিত করে। তাহলে ধর্মটা কি? ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ধর্মেরই সার্বজনীন আবেদন থাকে, যা মানুষকে কি করে? ন্যায়ের পথে এগিয়ে যেতে এবং অন্যায় থেকে দূরে সরে রাখতে উৎসাহ যোগায়। প্রায় ধর্মেই ইহজগতে সৎকর্মের মাধ্যমে পরজগতে অনন্ত সুখের ধারণা দেওয়া থাকে। সাথে সাথে কর্মের শাস্তির বিধানও বর্ণিত আছে। ফলে পরজগতে সুখের প্রত্যাশা ও শাস্তির ভয় মানুষকে অনেক ক্ষেত্রে সামাজিক নিয়ন্ত্রণের আচার আচরণ করতে উৎসাহিত করে। এরপরে আসবো আমরা বিবাহ। একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বিবাহ মানুষের সামাজিক জীবনকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে সক্ষম। যৌনতার মতো সহজাত প্রবৃত্তি এবং সন্তান লাভের আকাঙ্ক্ষা বিবাহের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে সমাজের ভারসাম্য টিকে থাকে। তাহলে বিবাহ কি? বিবাহ সামাজিক নিয়ন্ত্রণে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌনতার মতো সহজাত প্রবৃত্তি এবং সন্তান লাভের আকাঙ্ক্ষা বিবাহের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে সমাজের কি টিকে থাকে? ভারসাম্য টিকে থাকে। এরপরে আসবো আমরা লোকাচার ও লোকরীতি। প্রতিটি সমাজেই সংঘবদ্ধ রূপে বসবাসকারী নিজস্ব আচার আচরণের ধারা গড়ে ওঠে। আচরণের এই সাধারণ রীতিগুলোই হলো লোকাচার। তাহলে লোকাচারটা কি? প্রতিটি সমাজেই সংঘবদ্ধ রূপে বসবাসকারী নিজস্ব কিছু আচার আচরণের ধারা গড়ে ওঠে। আচরণের এই সাধারণ রীতি হচ্ছে লোকাচার। লোকাচার মেনে না চললে অনেক ক্ষেত্রে সমাজের নিন্দা বা ভর্ৎসনার মুখোমুখি হতে হয়। অন্যদিকে সমাজে লোকাচারগুলো যেমন অবশ্যই পালনীয় রূপে স্বীকৃতি পায়, তখন এগুলো লোকরীতিতে পরিণত হয়। তাহলে সমাজে এই লোকাচার মেনে না চললে কি হয়? অনেক ক্ষেত্রে নিন্দা ও ভর্ৎসনার মুখোমুখি হতে হয়। আর অন্যদিকে সমাজে লোকাচারগুলো যখন অবশ্যই পালনীয় রূপে স্বীকৃতি পায়, তখন এগুলো কিসে পরিণত হয়? লোকরীতিতে পরিণত হয়। গোষ্ঠী ও সামাজিক জীবনের নৈতিক সূত্র তথা লোকরীতি মানুষের সমাজ জীবনকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করে, যার দ্বারা মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রিত হয়। এরপরে হচ্ছে আচার অনুষ্ঠান। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে আচার আচরণের ভূমিকাও নেহাত কম নয়। জন্ম থেকেই মানুষ উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। উৎসব অনুষ্ঠান এক প্রকার রীতিনীতির মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠিত হবার ফলে ওই সব রীতিনীতির প্রতি মানুষের শ্রদ্ধা জন্মে, যা তার আচার আচরণে
প্রভাব ফেলে এবং সে অন্য সবার সাথে সামাজিক সংহতিবোধে উদ্দীপ্ত হয়। তাহলে আচার অনুষ্ঠানটা কি? আচার অনুষ্ঠান ও সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আচার অনুষ্ঠানের ভূমিকাও কম নয়। আর এই জন্ম থেকেই মানুষ বিভিন্ন উৎসবের মধ্য দিয়েই জীবনযাপন করে। আর এসব উৎসব এক প্রকার রীতিনীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার ফলে ওই সব রীতিনীতির প্রতি মানুষের শ্রদ্ধা জন্মে, যা তার আচরণে প্রভাব ফেলে। এরপরে আসবো আমরা শিল্পকলা ও সাহিত্য সম্পর্কে। শিল্পকলা ও সাহিত্যের মাধ্যমে শিল্পী যেমন সমাজ জীবনে নানা দিক তুলে ধরে, তেমনি সঙ্গীতের মাধ্যমে সামাজিক নানা অসঙ্গতিকেও তুলে ধরা সম্ভব। তাহলে শিল্পকলা ও সাহিত্যটা কি? শিল্পকলা ও সাহিত্যের মাধ্যমে শিল্পী যেমন সমাজ জীবনের নানা দিক তুলে ধরে, তেমনি সঙ্গীতের মাধ্যমে সামাজিক নানা অসঙ্গতিকেও তুলে ধরা সম্ভব। ফলে শিল্পকলা ও সাহিত্যের মাধ্যমে মানুষের আবেগ ও চেতনা জাগ্রত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বিগত বছরগুলোতে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহকে কেন্দ্র করে রচিত গানসমূহ প্রচার মাধ্যমে প্রচার করার ফলে তা মানুষকে ব্যথিত করে ও নানা ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়াতে অনুপ্রেরণা যোগায়। যেমন জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের উপর আঁকা ছবিসমূহ দুর্ভিক্ষের ভয়াবহতা সম্পর্কে মানুষের মাঝে আবেগ জাগিয়ে তোলে। তাহলে শিল্পকলা ও সাহিত্যটা কি? শিল্পকলা ও সাহিত্যর মাধ্যমে শিল্পী যেমন সমাজ জীবনের নানা দিক তুলে ধরে, তেমনি সঙ্গীতের মাধ্যমেও সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরা সম্ভব। ফলে শিল্পকলা ও সাহিত্যের মাধ্যমে মানুষের মধ্যে আবেগ ও চেতনা জাগ্রত হয়। আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? বলতে পারি ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহকে কেন্দ্র করে রচিত গানসমূহ প্রচার মাধ্যমে প্রচার করার ফলে তা মানুষকে ব্যথিত করে ও নানা ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়াতে অনুপ্রেরণা যোগায়। তেমনি জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের উপর আঁকা ছবিসমূহ দুর্ভিক্ষের ভয়াবহতা সম্পর্কে মানুষের মাঝে আবেগ জাগিয়ে তোলে। এরপরের বিষয় হচ্ছে ব্যক্তিত্ব। সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। সমাজের আদর্শ স্থানীয় ব্যক্তিত্ব ও আস্থাশীল রাজনৈতিক নেতৃত্ব, সদাচারী শিক্ষক প্রমুখ সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী প্রভাব রাখতে সক্ষম। এসব মানুষের জীবন দর্শন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ নিজের আচরণকে সেই পথে পরিচালিত করে যা সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক হয়। এসব ব্যক্তিত্বের উদাহরণ হিসেবে বলা যায় শেরে বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা যায়। তাহলে ব্যক্তিত্বটা কি? ব্যক্তিত্ব সমাজের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও ব্যক্তিত্ব সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। সমাজের আদর্শ স্থানীয় ব্যক্তিত্ব ও আস্থাশীল রাজনৈতিক নেতৃত্ব, সদাচারী শিক্ষক প্রমুখ সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী প্রভাব রাখতে সক্ষম। এসব মানুষের জীবন দর্শন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ নিজেদের আচরণকে সে পথে পরিচালিত করে যা সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক হয়। এসব ব্যক্তিত্বের উদাহরণ হিসেবে শেরে বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা যায়। এরপরে আসবো আমরা প্রচার ও বিজ্ঞাপন। এই প্রচার ও বিজ্ঞাপনটা কি? বর্তমান যুগে প্রচার ও বিজ্ঞাপন সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় পরিবার পরিকল্পনা, মাদকাসক্তি, নারী নির্যাতন ইত্যাদি
বিষয়ে নানা রকম বিজ্ঞাপন ও প্রচারের ফলে সমাজে এর প্রভূত প্রভাব পড়ে। মানুষ এর দ্বারা সচেতন হয় এবং সমাজকাঙ্ক্ষিত পথে জীবনযাপনে অনুপ্রাণিত হয়। তাহলে প্রচার ও বিজ্ঞাপনটা কি? বর্তমান যুগে প্রচার ও বিজ্ঞাপন সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার রূপে পরিণত হয়েছে। আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? পরিবার পরিকল্পনা, মাদকাসক্তি, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে নানা রকম বিজ্ঞাপন ও প্রচারের ফলে সমাজে এর প্রভূত প্রভাব পড়েছে। এর ফলে কি হয়েছে? মানুষ এর দ্বারা সচেতন হয় এবং সমাজকাঙ্ক্ষিত পন্থায় জীবনযাপন করতে অনুপ্রাণিত হয়। এরপরে আসবো আমরা জনমত। জনমত সামাজিক নিয়ন্ত্রণের একটি অতি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনমতের বাইরে গিয়ে কারো পক্ষে কিছু করা অসম্ভব। উদাহরণস্বরূপ বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলা যায়, এদেশে ধর্মীয় প্রভাবের কারণে একসময় জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ সমালোচনার মুখোমুখি হলেও বর্তমানে জনমত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার অনেকটাই অনুকূলে। তাহলে জনমতটা কি? জনমত সামাজিক নিয়ন্ত্রণের এক অতি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনমতের বাইরে গিয়ে কিছু করা যে কারো পক্ষেই অসম্ভব। উদাহরণ হিসেবে কি বলা যায়? বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে আনা যায়, এদেশের ধর্মীয় প্রভাবের কারণে একসময় জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ সমালোচনার মুখোমুখি হলেও বর্তমানে জনমত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকটাই অনুকূলে। এরপরে হচ্ছে স্লোগান। সমাজের মানুষের মতানৈক্য দূর করে একত্রিত করার জন্য স্লোগান সৃষ্টি করা হয়। যেমন দুনিয়ার মজদুর এক হও স্লোগানের মাধ্যমে শোষক শ্রেণীর বিরুদ্ধে শোষিত শ্রেণীকে এক হওয়ার ডাক দেওয়া হয়। এর ফলে কি হয়? সমাজের একটা শ্রেণী এর দ্বারা অনুপ্রাণিত হয়। তাহলে স্লোগানটা কি? স্লোগানটা হচ্ছে সমাজের মানুষের মতানৈক্য দূর করে একত্রিত করার জন্য স্লোগান সৃষ্টি করা হয়। যেমন দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানের মাধ্যমে শোষক শ্রেণীর বিরুদ্ধে শোষিত শ্রেণীকে এক হওয়ার ডাক দেওয়া হয়। ফলে সমাজের একটা শ্রেণী এর দ্বারা অনুপ্রাণিত হয়। এরপরে আসবো পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনীটা কি? বিভিন্ন পৌরাণিক কাহিনী অলীক ও অতিকথায় জর্জরিত এবং বাস্তবতা থেকে অনেক দূরে হলেও এতে ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয়, পাপীদের দুর্গতি ইত্যাদি বিষয়ে ধারণা বিদ্যমান। এসব মানুষকে ন্যায়ের প্রতি আগ্রহী ও অন্যায়ের প্রতি ঘৃণামুখর করে তোলে, যা সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাহলে পৌরাণিক কাহিনীটা কি? বিভিন্ন পৌরাণিক কাহিনী অলীক ও অতিকথায় জর্জরিত এবং বাস্তবতা থেকে অনেকখানি দূরে হলেও এতে কি রয়েছে? এতে ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয়, পাপীদের দুর্গতি ইত্যাদি ধারণা বিদ্যমান। এসব মানুষকে ন্যায়ের প্রতি আগ্রহী ও অন্যায়ের প্রতি ঘৃণামুখর করে তোলে, যা সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এরপরে হচ্ছে রাষ্ট্র আইন। সমাজ জীবনের প্রাথমিক পর্যায়ে বিধিবদ্ধ আইন কানুন চালু না থাকলেও পরবর্তীতে সুষ্ঠু সমাজ জীবনযাপনের স্বার্থে সমাজে আইন ব্যবস্থা প্রচলিত হয়। আইন প্রণয়ন ও কার্যকারী করার ক্ষেত্রে সরকারের আইন বিচার ও শাসন বিভাগ রয়েছে, যার মাধ্যমে রাষ্ট্র দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন অমান্যকারীর শাস্তির বিধান করে, যা সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তাহলে রাষ্ট্র আইনটা কি? সমাজ জীবনের প্রাথমিক পর্যায়ে বিধিবদ্ধ আইন ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে সুষ্ঠু সমাজ জীবনযাপনের স্বার্থে সমাজে আইন ব্যবস্থা প্রচলিত হয়। আইন প্রণয়ন ও কার্যকারী করার ক্ষেত্রে সরকার আইন বিচার ও শাসন বিভাগ
সরকারের আইন বিচার ও শাসন বিভাগ রয়েছে, যার মাধ্যমে রাষ্ট্র সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য আইন অমান্যকারীকে শাস্তির বিধান করে, যা সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।